বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস 7 ইংলিশ ইউনিট 4 পিপল হু মেক্স এ ডিফারেন্স, এখান থেকে আমরা লেসন 3 এ নিউ জেনারেশন। আচ্ছা, নতুন একটি প্রজন্ম, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। আচ্ছা, এখানে যদি শুরুতে একটু বাংলাটা বলে নিই এটা সম্পর্কে একটু সংক্ষেপে, এটা হচ্ছে যে জেনারেশন আছে না, জেন জি নাম শুনছো? এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, এখানে সরকারের বিরুদ্ধে যে একটা আন্দোলন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে, সেখানে এই যে ছেলেরা মানে যে স্টুডেন্টরা আছে, তোমার ভাইরা তোমার বোনরা, এদেরকে বলা হয় জেন জি বা জেনারেশন জেড। এদেরকে বলা হয় এরা কিভাবে এই আন্দোলনটা পরিচালনা করছে এবং এই জেনারেশনের যে বৈশিষ্ট্য, এরা প্রযুক্তির সাথে এখানে সম্পৃক্ত এবং এই জেনারেশনের সাথে আগেও তো জেনারেশন ছিল, তোমার পিতা তোমার দাদু তারাও তো একটা প্রজন্মের ছিল, সেই জেনারেশনের সাথে লিঙ্ক আপ করবে, কি সম্পর্ক আছে বা আপকামিং যে জেনারেশন আছে সেটা কিরকম হবে, এইসব বিষয় নিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেটাই আমরা সুন্দর করে বাংলা সহকারে পড়বো। আচ্ছা, কি আছে দেখো, জেন জি অ্যান্ড রেভলিউশন। জেন জি বা জেনারেশন জেড এবং রেভলিউশন হচ্ছে কি বিপ্লব। আচ্ছা, লিসেন টু দ্য সং। হ্যাঁ, গান শুনতে বলছে একটা, কথা ক বাই সেজান অন ইন্টারনেট। সেজানের একটা গান আছে, সেটা হচ্ছে কথা ক। ইন্টারনেটে তুমি আমার ভিডিওটা শেষ করার পরে তুমি যদি ইউটিউবে গিয়ে সার্চ করো কথা ক বাই সেজান, তাহলে তুমি এই গানটা দেখতে পাবা। বুঝতে পারছো? এটা হচ্ছে জুলাই বিপ্লবের সময় একটি র্যাপ সং ছিল এটা, এবং এই গানটির মাধ্যমে ওই যে সরকারের বিভিন্ন আমাদের ভাইদের গুলি করে হত্যা করা, সেগুলোর প্রতিবাদ এখানে করা হয়েছিল। এই গানটা তোমরা ইউটিউবে শুনতে পাবে। আচ্ছা দেখো কি বলছে, হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো দ্য সং কথা ক, তুমি কি কথা ক এই গানটা শুনেছো বাই সেজান। সেজানের যে গানটা আছে তুমি সেটা শুনেছো কিনা তোমাকে প্রশ্ন করছে। হোয়াইল, যখন সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশন, যেসব এখানে গায়ক আছে, সিঙ্গার্স মানে গায়ক, ফ্রম আর্লিয়ার জেনারেশন, বুঝতে পারছো, মানে একটু আগের জেনারেশন বা আগের প্রজন্মের যে শিল্পীরা আছে, মানে এই যে সেজান মানে হান্নান যে গানগুলো করেছে কথা ক, তার থেকে একটু বয়স্ক যারা শিল্পীরা আছে, তারা কি করছে, ওয়ে আর অফেন টু অ্যাফ্রেড, তারা ভীতু থাকতো, টু ইউজ মিউজিক বা সঙ্গীত ব্যবহার করতে তারা ভীতু থাকতো, অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্ট, মানে আন্দোলনের একটা ফর্ম হিসাবে, ধরন হিসাবে মানুষ যে গান গেয়ে প্রতিবাদ করতে পারে সেটা তারা ব্যবহার করতে ভয় পেত। এখন তুমি তো বুঝবে না কেন ভয় পেত, কারণ সেই সময় সরকারের বিরুদ্ধে কোনো গান কোনো কবিতা লেখা হলে তাকে সরকার অ্যারেস্ট করে নিয়ে যেত এবং তাকে নিয়ে কি এখানে জেলের মধ্যে আটকে রাখতো। এই কারণে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। কিন্তু এই সেজান এই কথা গানটা সাহসের সাথে লিখেছিল। আচ্ছা, আর্টিস্ট লাইক সেজান অ্যান্ড হান্নান, যেটা আমি আগেই বলছি, দেখো আর্টিস্ট এই যে শিল্পী সেজান এবং হান্নান কি করছে, হ্যাভ কারেজিয়াসলি স্পোকেন আউট। কারেজিয়াসলি হচ্ছে সাহসের সাথে, স্পোকেন আউট কথা বলছিল, একদম কারেজিয়াসলি তারা সাহস করে। যেখানে আর্লিয়ার জেনারেশন আগের যে প্রজন্মের শিল্পী আছে, বা একটু বয়স্ক যারা, এরা কথা বলতে ভয় পেত, সেই বয়স্ক শিল্পীরা কথা বলতে ভয় পেত। কিন্তু সেজান এবং হান্নান অল্প বয়সের দুইজন শিল্পী, তারা একটা র্যাপ সং তৈরি করে ফেলছে এই সরকারের বিরুদ্ধে, বা এখানে যে আন্দোলনটা হচ্ছে স্টুডেন্টের সাপোর্ট করার জন্য বা সাহায্য করার জন্য বা তাদের ইন্সপায়ার করার জন্য। বুঝতে পারছো? এটাই বলছে, এটাই হচ্ছে জেনজির ক্ষমতা। জেনজি কাউকে ভয় পায় না, তারা সবসময় সত্যি কথা বলে। আচ্ছা, তারপর কি আছে দেখো, দেয়ার র্যাপ সং, তাদের যে র্যাপ সংটা আছে, বিকাম অ্যানথেমস, একটা অ্যানথেমস এখানে সঙ্গীতে পরিণত হয়েছে, একটা বিদ্রোহের সঙ্গীতে। কিসের? অফ জুলাই আপরাইজিং, জুলাইয়ের যে বিদ্রোহ আছে, জুলাইয়ের যেখানে গণ অভ্যর্থন আছে, সেটার একটা অ্যানথেমস মানে সঙ্গীতে পরিণত হয়েছে ইন 2024 সালের। দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড, যেটা আমি আগেই বলছি, এই যে নতুন জেনারেশনটা আছে, নো লঙ্গার অ্যাফ্রেড, এদের কোনো ভয় নাই, এরা কাউকে ভয় করে না। দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট, তারা হচ্ছে সাহসী, ব্রেভ মানে সাহসী, অ্যান্ড ডিফারেন্ট তারা হচ্ছে অন্য প্রজন্ম থেকে আলাদা। আচ্ছা, এই বিষয়গুলো যদি একদম তোমাকে বাস্তব ধর্মীয় উদাহরণ দেই, সেটা হচ্ছে দেখবা তোমার যে ভাইয়া আছে, তোমার মনে করো ভাইয়া আছে, তোমার বোন আছে বা তুমি আছো, তোমাদের সাথে তোমার আব্বু আম্মুর কিন্তু আইডিয়া মিশতেছে না বা এখানে মিলে না। কেন মিলে না? দেখো, তারা একটা যুগে বড় হয়েছে, তুমি একটা যুগে বড় হয়েছে, তুমি টেকনোলজি বেশি পেয়েছো, এখানে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো তুমি ব্যবহার করছো, কিন্তু তোমার পিতামাতা যারা কি একটু বয়স্ক, তারা কিন্তু এগুলো ছোটবেলা এরকম ব্যবহার করে নাই। এত ইনফরমেশন পৃথিবীর নানা প্রান্তে কি ঘটতেছে তুমি সেটা মুহূর্তের মধ্যে জানতে পারছো। তুমি অনেক মাথায় কিছু কি এখানে বহন করো, অনেক ইনফরমেশন, অনেক তথ্য তুমি বহন করো, যেটা তোমাকে তোমার পিতামাতা থেকে এবং তোমার যদি বাসায় দাদা দাদি থাকে এবং তোমার যদি বাসায় দাদা দাদি নানা নানি থাকে, তাদের থেকে সম্পূর্ণ তুমি আলাদা। এটা হচ্ছে কি এই যে টেকনোলজি এবং সময়ের সাথে সাথে একটা প্রভাব। আচ্ছা দেখো, বাট হাউ, কিভাবে,
ডু উই মেক সেন্স দ্য ডিফারেন্স? তো আমরা কিভাবে এই ডিফারেন্সটা বুঝতে পারবো? বুঝতে পারছো, যেটা আমি আগে বলছি যে তোমার দাদার সাথে তোমার বাবার সাথে এবং তোমার যে এখানে কি আছে যে ফুপা ফুফি আছে এদের সাথে একটা ডিফারেন্স আছে, এরা একটি জেনারেশন তুমি একটি জেনারেশন। তুমি কিভাবে বুঝবা হোয়াট ডিফারেন্স ডিফারেন্ট জেনারেশন? তুমি কিভাবে সংজ্ঞায়িত করবা এই যে একটি ডিফারেন্ট জেনারেশন আছে তোমার বাবার সাথে তোমার যে জেনারেশন আছে, তুমি সেটা কিভাবে এখানে কি করবা সংজ্ঞায়িত করবা? ডিফারেন্স মিন্স হচ্ছে সংজ্ঞায়িত করা। তো তুমি এটা কিভাবে সংজ্ঞায়িত করবা? তোমার আম্মুর যে জেনারেশন তোমার যে জেনারেশন, এখানে তুমি এটা কিভাবে পার্থক্য করবা? আচ্ছা, এটাই আর কি বলছে। এন্ড হোয়াট আর দ্য কানেকশন দ্যাট লিঙ্ক দেম অ্যাক্রস টাইম? এবং তুমি কিভাবে তাদের সাথে একটা সম্পর্ক করবা সময়ের সাথে সাথে? অ্যাক্রস টাইম মানে হচ্ছে সময়ের সাথে সাথে তোমার যে আগের প্রজন্মগুলো ছিল তাদের সাথে তুমি কিভাবে লিঙ্ক আপ করবা, বুঝতে পারছো? এখানে সম্পর্ক করবা, এটা একটা ভালো প্রশ্ন করছে। আচ্ছা, তারপর কি আছে দেখো, অলদো যদিও জেনারেশনাল লেভেলস আর রুটেড ইন ওয়েস্টার্ন। এই যে জেনারেশনাল যে বিষয়গুলো আছে আইডিয়াগুলো আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন মানে পশ্চিমা যে দেশগুলো আছে ইউএসএ আমেরিকা এখানে তারপর এখানে ইউরোপের যে উন্নত দেশগুলো আছে এগুলোর একটা আইডিয়া বা ধারণা, বুঝতে পারছো? এটা আমাদের কোনো সংস্কৃতি ছিল না। এই যে জেনারেশনাল ধারণাটা এটা আমরা বলি নাই বা আমরা দেই নাই, এটা দিয়েছে পশ্চিমা যে দেশগুলো আছে সেগুলো। অ্যান্ড মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই, এবং এটা সার্বজনীন ভাবে অ্যাপ্লাই নাও হতে পারে, প্রয়োগ নাও হতে পারে, বুঝতে পারছো? দে ক্যান সামটাইমস, দে কারা ওই যারা ওয়েস্টার্ন আছে ওরা ক্যান সামটাইমস অফার এ ইউজফুল ফ্রেমওয়ার্ক, ওরা মাঝে মাঝে কি করতো একটা ইউজফুল উপকারী বা প্রয়োজনীয় একটা কাঠামো ফ্রেমওয়ার্ক মানে কাঠামো প্রদান করতো ফর আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য। কি বোঝার জন্য? দেখো, চেঞ্জিং সোশিয়াল ডাইনামিক্স, সামাজিক যে পরিবর্তন আছে ডাইনামিক্স আছে সেটা বোঝার জন্যই তারা এক একটা সময় এক একটা জেনারেশনের নাম সেট করে দিয়েছে এবং সে অনুসারে আমরা জানি। এবং এই যে জেনারেশন জি বা জেনারেশন জেড যেটা আমরা এখন বলতেছি আন্দোলন করেছে সেটাও কিন্তু আমরা সেট করি না, এটাও কিন্তু এই পশ্চিমা থেকেই আসছে এবং তাদের নামকরণই আমরা অনুসরণ করতেছি বা সবাইকে ডাকতেছি বা সম্বোধন করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, এটা তারা কেন করতো? ভালো একটা ফ্রেমওয়ার্ক, একটা গঠন বোঝার জন্য, এটা হচ্ছে এই যে আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য, চেঞ্জিং সোশিয়াল ডাইনামিক্স সমাজের পরিবর্তন বোঝার জন্য তারা এই কাজগুলো করে থাকে। দ্য আইডিয়া অফ নেমিং জেনারেশন, এই যে দেখো যে ধারণাটা নেমিং জেনারেশন, এই জেনারেশনের নামকরণ প্রজন্মের নামকরণ স্টার্টেড, এটা শুরু হয়েছিল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি, এটা হচ্ছিল 20 শতকের শুরুতে জেনারেশনের যে নামকরণ সেটা শুরু হয়েছিল। আচ্ছা, কি দিয়ে শুরু হয়েছিল? উইথ লস্ট জেনারেশন। তো মনে থাকবে প্রথম প্রজন্মের নাম কি? এটা হচ্ছে লস্ট জেনারেশন। এই লস্ট জেনারেশন থেকে শুরু করে আজকে জেনজি এখানে এসে পৌঁছেছে, বুঝতে পারছো? মনে রাখবা প্রথম যে ইতিহাসের জেনারেশন নামকরণ করা হয়েছিল সেই জেনারেশন নাম ছিল লস্ট জেনারেশন মানে হারানো আর কি, হারানো প্রজন্ম, সবকিছু হারিয়ে ফেলছে এরকম আর কি। দিস রেফার্ড এটা বোঝায় টু দোজ তাদেরকে বোঝায় হু সাফার্ড দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার অন, বুঝতে পারছো? প্রথম বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে যারা সবকিছু হারিয়ে এখানে ভুগতেছিল, সাফার করতেছিল, হ্যাঁ মানে সবকিছু হারিয়ে মানুষ ভোগে না, ওইসব মানুষদের নিয়েই এই লস্ট জেনারেশন তৈরি হয়েছে। অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন, এবং তাদের ছিল গ্রেট ডিপ্রেশন, মহান হতাশা ছিল। তারা যুদ্ধ করার পরে তাদের এই যে পরিবার তারপর টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু হারিয়ে ফেলছে, তারা এই কারণে সাফার করছে, ভুগছে এই জাতিগুলো নিয়ে বা তাদেরকে নিয়েই, এবং তারা ছিল গ্রেট ডিপ্রেশনে মহান হতাশার মধ্যে, তাদেরকে নিয়ে এই লস্ট জেনারেশনটা তৈরি হয়েছিল। এটা হয়েছিল কখন? 20th সেঞ্চুরি, 20 শতকের দিকে। আশা করি বুঝতে পারছো। আর এখানে তোমাদের বইয়ের যে চার্টটা আছে তোমরা এটা দেখে নিবে, এখানে সবগুলো জেনারেশনের টাইম লাইন দেওয়া আছে। এই যে দেখো কোত্থেকে শুরু হয়েছে যেটা বলছিলাম, দেখো লস্ট জেনারেশন এই যে এখানে আছে। তোমাদের পিডিএফ কোয়ালিটি একটু নরমাল সে কারণে দেখতে অসুবিধা হচ্ছে। তারপর একটু দেখো এই যে লস্ট জেনারেশন, তারপর এখানে গ্রেটেস্ট জিআই, তারপর সাইলেন্ট বেবি মিলেনিয়ামস, তারপর এই যে জেনারেশন এক্স, তারপর হচ্ছে জেনারেশন জেড বা জেনারেশন জি, তারপর আরেকটা হচ্ছে জেনারেশন আলফা। তো এইরকম কিন্তু জেনারেশনটা পরিবর্তন হয়েছে বা নামকরণ করা হয়েছে এবং এখানে সাল দেওয়া আছে, তোমরা একটু বইতে ভালো করে স্পষ্ট সহকারে দেখে নিবে। আচ্ছা, দ্য নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড দেন মিলেনিয়ামস, বুঝতে পারছো? এই যে নামের চর্চাটা আছে, নেমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন এক্স অ্যান্ড মিলেনিয়ামস, এই দুইটা হচ্ছে কি দুইটা জেনারেশনের নাম, ইভেন্চুয়ালি রিচিং জেনারেশন জেড বা জেনারেশন জি, এবং পরিশেষে ইভেন্চুয়ালি মানে পরিশেষে বা সর্বশেষে ওই দুইটা নামকরণ থেকে, ওই দুইটি নামকরণ থেকে কোথায় আসছে? এটা হচ্ছে জেনারেশন জেড বা জেনারেশন জিতে চলে আসে। আচ্ছা, তারপর কি আছে দেখো, জেনারেশন জেড বা জেনারেশন জি ইজ এ গ্রুপ দ্যাট গ্রু আপ এন্টারলি ইন দ্য ডিজিটাল এজ, যেটা আমি একদম শুরুতে বলছিলাম। জেনারেশন জি গ্রুপটা কি করছে? এই দলটা দ্যাট গ্রু আপ, এখানে বৃদ্ধি পেয়েছিল বা বড় হয়ে উঠতেছিল, এন্টারলি সম্পূর্ণভাবে,
ইন দ্য ডিজিটাল এজ, এই যে ডিজিটাল বা তথ্য প্রযুক্তির যুগে তারা বেড়ে উঠছিল, এই কারণে তারা অনেক ইনফরমেশন পাচ্ছে আর কি। দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট, তারাই হচ্ছে প্রথম একটি জেনারেশন যারা কি করছে ইন্টারনেটে প্রবেশ করছে। বুঝতে পারছো, ইন্টারনেটে প্রবেশ করা তারাই প্রথম জেনারেশন যারা জন্মের পর থেকেই ইন্টারনেটের নানা সুযোগ সুবিধা ভোগ করে বা ব্যবহার করে। আচ্ছা, গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, এবং তারা বেড়ে উঠছে সোশ্যাল মিডিয়ার সাথে, ওই যে বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো নিয়ে তারা বেড়ে উঠছে। এ মোবাইল ইন্টারনেট, এই যে মোবাইল ইন্টারনেট অ্যান্ড এ লট অফ ইনফরমেশন, তারা সোশ্যাল মিডিয়া, মোবাইল ইন্টারনেট এবং লট অফ ইনফরমেশন অনেক তথ্য নিয়ে তারা বেড়ে উঠছে। জেনজি এক্সপিরিয়েন্স এ প্যারাডক্স, তারা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কিরকম দ্বন্দ্বটা দেখো, হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড, এরা হচ্ছে হাইপার কানেক্টেড সম্পৃক্ত তারপরও আইসোলেটেড। বুঝছো, আইসোলেটেড মানে একদম মানে মানুষকে একদম করে দেওয়া আর কি, বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝতে পারছো, এখানে কোনো কিছু থেকে দূরে। তারা ভার্চুয়ালি মানে এখানে ইন্টারনেটের মধ্যে হাইপার কানেক্টেড, সবকিছুর সাথে কানেক্টেড। এখানে পৃথিবীর যা কিছু ঘটুক তারা মুহূর্তের মধ্যে জানতে পারে ইন্টারনেটের মাধ্যমে। তারপরও তারা আইসোলেটেড, বুঝতে পারছো, তারপরও তারা কি এখানে অনেকের থেকে দূরে বা একাকী অনুভব করে। ডিজিটালি অ্যাডাপ্ট, এখানে মানে যে ডিজিটালি এখানে প্রযুক্তিভাবে তারা দক্ষ, বাট ফ্রিকুয়েন্টলি অ্যাংশাস, কিন্তু কি ঘন ঘন তারা অ্যাংশাস, উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে এরকম। ফ্রি মুক্ত, ইয়েট তবুও বা তারপরও, পারসিস্টেন্টলি স্ট্রেট, তারপরও কি তারা মানসিকভাবে সবসময় একটা চাপের মধ্যে থাকে। বুঝতে পারছো, এটাই কি বলছে, তারা এরকম, তারা হাইপার কানেক্টেড, সবকিছু জানে, তারপরও তারা একাকী অনুভব করে। আবার তারা এখানে ডিজিটালি এখানে কি দক্ষ, কিন্তু তারা এখানে ঘন ঘন উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। তারা ফ্রি, কিন্তু তারা একটা সর্বদা চাপের মধ্যে থাকে। এটাই আর কি, যারা একটু বড় হলে তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, দে হ্যাভ অলসো উইটনেস ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস, তারা একদম চাক্ষুষ দেখেছে, উইটনেস মানে দেখা আর কি, ঠিক আছে। ট্রান্সফরমেটিভ মানে পরিবর্তনমূলক একটা গ্লোবাল ইভেন্টস তারা দেখেছে, পৃথিবীর যে পরিবর্তন হয়ে যাচ্ছে, নানা সমস্যা হচ্ছে, ক্লাইমেট ক্রাইসিস, এই যে দেখো জলবায়ুর যে এখানে সংকটটা আছে, এটা পরিবর্তন হচ্ছে, ভালো থেকে খারাপ হচ্ছে। আগে একরকম গ্লোবাল ছিল, এখন একরকম গ্লোবালটা আমাদের বিশ্বটা হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। আগে বৃষ্টি হতো সময় মতো, শীতের সময় শীত পড়তো, এগুলো কমে আসছে, কারণ ওই যে ক্লাইমেটের একটা কি কারণ এটা কমে আসছে। তো এগুলো এদের নিজের চোখে উইটনেস করতেছে, দেখতেছে। পলিটিক্যাল টার্ময়েল, টার্ময়েল হচ্ছে কোনো কিছু একদম টালমাটাল অবস্থা, বুঝতে পারছো, মানে একদম এলোমেলো অবস্থা আর কি এরকম। যে পলিটিক্যাল বিভিন্ন টার্ময়েলস, রাজনৈতিক যে বিভিন্ন অরাজকতা, এখানে ওকে মারামারি, ওকে ধরাধরি, এইসব যে বিষয়গুলো, এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, এগুলো আর কি দেখো। লাইক এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার, এই যে বলছে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধগুলো আছে। দ্য জেনোসাইড, এই যে গণহত্যা, জেনোসাইড মিন্স হচ্ছে গণহত্যা ইন প্যালেস্তাইন, এই যে প্যালেস্তাইনে যে গণহত্যা চালাচ্ছে, হ্যাঁ সেগুলো। দ্যাট শেপ দ্য অল্ট দেয়ার সাপোর্ট টু ইনহেরেন্ট, তারা এই বিষয়গুলো, এই যে জেনোসাইড, তারপর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এগুলো তারা দেখতেছে। এবং শেপ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে এভাবেই গঠন করতে হচ্ছে বা এভাবেই গঠিত হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে। হ্যাঁ, দে আর সাপোজ টু ইনহেরেন্ট, এবং তারা উত্তরাধিকার সূত্রে, ইনহেরেন্ট মানে উত্তরাধিকার সূত্রে, মানে জন্মের পর থেকেই তারা এই বিষয়গুলো দেখে আসছে এবং এই সমস্যাগুলো নিয়ে কি বেড়ে উঠছে। বুঝতে পারছো, এটা আর কি বলছে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য স্ট্রাগল ফর প্রোগ্রেস, এই যে বাংলাদেশের স্ট্রাগল সংগ্রাম আছে, প্রোগ্রেস হ্যাজ লং বিন পার্ট অফ ইচ জেনারেশন, এই যে সংগ্রাম যেটা আছে, এই যে সংগ্রাম করে, এটা প্রতিটি জেনারেশনের পার্ট। বুঝতে পারছো, এখানে আগের যে জেনারেশন আসলো তারা 1971 সালে এখানে সংগ্রাম করেছে, তারপর বিভিন্ন সময় এখানে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, নানা সময় আমাদের যে জেনারেশনগুলো আছে সেগুলো সবসময় কি এই যে আন্দোলন করে আসছে, এবং এটাই প্রজন্মের একটি অংশ। ইফ দ্য ফ্রিডম ফাইটার্স, এখানে যারা মুক্তিযোদ্ধা ছিল অফ 1971, এখানে 1971 সালের যে মুক্তিযোদ্ধারা ছিল, লার্জলি পার্ট অফ দ্য বেবি বুমার জেনারেশন। বুঝতে পারছো, ওরা ছিল বেবি বুমার জেনারেশনের একটা অংশ 1971 সালের। আর বর্তমানটা কি জেনজি। আর এগুলো মনে রাখবা। হেল্পড লিবারেট দ্য কান্ট্রি, ওরা সাহায্য করছে দেশকে লিবারেট মানে স্বাধীন হতে। দেয়ার স্ট্রাগল লেট দ্য গ্রাউন্ড ওয়ার্ক, তাদের যে স্ট্রাগলটা ছিল সেটা একটা গ্রাউন্ড ওয়ার্ক, একটা ভিত্তি স্থাপন করে দিয়েছিল ফর 1980s, এখানে 1980 সালের দিকে। ফাইট ফর ডেমোক্রেসি, হ্যাঁ, অ্যাগেইনস্ট অটোক্রেসি, এখানে ফাইট করছে 1980 সালের ডেমোক্রেসি, এখানে গণতন্ত্রের জন্য, অ্যাগেইনস্ট অটোক্রেসি, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র আদায়ের জন্য 1980 সালে যে ফাইট করেছে এরা বা লড়াই করেছে, তাদের একটা ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়েছিল ওই যারা কি, এটা কারা, এটা হচ্ছে বেবি বুমার জেনারেশনটা। বুঝতে পারছো। আচ্ছা, তারপর কি আছে দেখো, টুডেস ইয়াং জেনারেশন, বর্তমানের যে ইয়াং জেনারেশনটা আছে এখানে যে জেনজি বর্ন অ্যারাউন্ড 2000, এরা জন্মগ্রহণ করছে 2000 সালের আশেপাশে।
ক্যারিজ এখানে বহন করে দ্য লেগেসি ফরওয়ার্ড, তাদের উত্তরাধিকার। লেগেসি মানে উত্তরাধিকার। ওই যে আগের দেখো এখানে বলছে না, ওই যে বেবি বুমার যে জেনারেশন আছে যারা 1971 সালে এখানে কি করছে, হেল্প করছে দেশকে লিবারেট হতে, স্বাধীন হতে। তারপর এখানে কি করছে, ফাইট করছে ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য, অ্যাগেইনস্ট অটোক্রেসি, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রের প্রতিষ্ঠা দেয়, লড়াই করছে এবং 1971 সালে ফাইট করছে। সেই লেগেসিটা, সেই উত্তরাধিকারটা ধারণ করে বর্তমানের জেনজি, যার কারণেই তারা সরকার পতন করে। জুলাই একটা আন্দোলন বা গণ আন্দোলন এখানে ঘটিয়েছে। আচ্ছা, তারপর দেখো কি হয়েছে। 2018 সালে রোড সেফটি প্রোটেস্ট, এখানে যে নিরাপদ সড়ক আন্দোলনের নামে, অ্যান্ড দ্য ব্রুটাল ক্র্যাকডাউন, এখানে যে ব্রুটাল ক্র্যাকডাউন দ্যাট ফলোড এ মার্ক সিগনিফিকেন্ট শিফট ইন জেনজি কনসাসনেস। বুঝতে পারছো, এখানে যে রোড সেফটি একটা প্রোটেস্ট ছিল, আন্দোলন ছিল, নিরাপদ সড়ক চাই। 2018 সালে একটা আন্দোলন হয়েছিল, তোমরা তখন ছোট ছিলে। অ্যান্ড ব্রুটাল ক্র্যাকডাউন, এখানে একটা নৃশংস ক্র্যাকডাউন দিয়েছিল সরকারের কাছ থেকে। বুঝতে পারছো, এখানে দমন পীড়ন চালিয়েছিল। দ্যাট followed marked a significant shift in Gen Z's consciousness, একটা নৃশংস ক্র্যাকডাউন। এখানে কি হয়েছিল, তাদের দমন পীড়ন, ব্রুটাল মানে নৃশংস, এখানে ক্র্যাকডাউন হচ্ছে দমন পীড়ন যে দিয়েছিল। দ্যাট ফলোড মার্ক এ সিগনিফিকেন্ট শিফট, যেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে জেন জি কনসাসনেস। এখানে যে জেন জি আছে, কনসাসনেস হচ্ছে ওদের যে বিবেক আছে, ঠিক আছে, চেতনা আছে, সেখানে একটা পরিবর্তন নিয়ে আসছে। এটা কখন নিয়ে আসছে, যখন 2018 সালে ওরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে, তখন সরকারের থেকে যে এখানে ব্রুটাল ক্র্যাকডাউন দিয়েছে, সরকার যে বিভিন্ন দমন পীড়ন করেছে, তখন ওদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা চলে আসছে। বুঝতে পারছো, শেপিং দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস। এর পরবর্তীতে এখানে শেপিং মানে গঠন করেছিল দেয়ার পলিটিক্যাল অ্যাওয়ারনেস। তারা তখনই বুঝে নিয়েছিল স্টুডেন্টরা যে এই সরকার দিয়ে কিছু হবে না, আমাদের কিছু একটা করতে হবে। অ্যান্ড রিশেপিং দ্য রোল অফ মিডিয়া ইন দেয়ার অল্ট, এবং যেটা রোল, ভূমিকা আছে, কিসের ভূমিকা, মিডিয়ার যে ভূমিকা আছে পৃথিবীব্যাপী, সেটাও তারা সেই সময় থেকে কি এখানে নির্বাচন করে ফেলছিল বা এখানে প্রতিষ্ঠা করতে পেরেছিল। বুঝতে পারছো, বা পুনর্গঠন করেছিল। এর কারণেই এই যে জুলাই আন্দোলনটা সফল হয়েছে। মিডিয়া ভালোভাবে প্রকাশ করেছে, বিশ্ব মিডিয়া, বাংলাদেশের যমুনা টিভি, এরা খুব ভালোভাবে কাজ করেছে। এটাই আর কি বলছে এখানে। কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে দ্য 2024 সালের আপরাইজিংটা আছে, যে বিদ্রোহটা আছে, ওয়াজ লেড বাই দিস জেনারেশন, মানে জেন জি দ্বারাই এটা পরিচিত হয়েছে। লেড মানে পরিচিত হওয়া, লেড বাই দিস জেনারেশন, এই জেনারেশন দ্বারাই এই যে 2024 সালের আন্দোলনটা পরিচালিত হয়েছে। হু রিয়েলাইজড দ্য ইনএফেক্টিভনেস অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, যারা বুঝতে পেরেছিল এই যে ইনএফেক্টিভনেস, এটা হচ্ছে কি অকার্যকারিতা, অফ পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। এখানে এস্টাবলিশমেন্ট হচ্ছে প্রতিষ্ঠানগুলো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর যে অকার্যকারিতা তারা উপলব্ধ করতে পেরেছিল। অ্যান্ড গ্রু ইনক্রিজিংলি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য স্ট্যাটাস কো, ঠিক আছে, এবং এই বিষয়গুলো নিয়ে, এই চলমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে একটা কি হয়েছিল, উত্তেজনা বা ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, ক্রমশ হতাশা সৃষ্টি হয়েছিল। এই কারণে সরকারের বিরুদ্ধে তারা স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা, হাসিনার পতন হবে, এরকম আর কি স্লোগান দিয়েছিল। আচ্ছা, দ্য জুলাই আপরাইজিং অফ 2024, এই যে 2024 সালের আপরাইজিংটা আছে, ঠিক আছে, সিগন্যালস অ্যান্ড আর্জেন্ট কল ফর অ্যাডাপশন, এটা একটা জরুরি পরিবর্তনের আহ্বান জানিয়েছিল এই যে জুলাইয়ের অভ্যুত্থানটা বা এখানে কি বিপ্লবটা। আচ্ছা, এখানে ওই যে একটি দাবি হাসিনার পতন, এটা আর কি ওরা বলেছিল তখন আর কি, ওরা বুঝতে পারছিল একটা জরুরি আর্জেন্ট পরিবর্তন দরকার। আউটডেটেড মেথডস, এখানে পুরানো যে আউটডেটেড মানে পুরানো যে মেথড পদ্ধতিগুলো, ক্যান নো লঙ্গার মিট চ্যালেঞ্জ অফ টুডেস অল্ট, এখানে আগের যে পদ্ধতিগুলো আছে, আউটডেটেড মেথডগুলো ক্যান নো লঙ্গার মিট দ্য চ্যালেঞ্জ অফ টুডেস অল্ট, বর্তমানে যে সময়ের চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কি আগের যে পদ্ধতি, আগের যে চিন্তাধারা, আগের যে রাজনীতি, সেগুলো মোকাবেলা করতে পারে না, এটাই আর কি বলছে। টু ট্রুলি সাপোর্ট জেনজি অ্যাম্বিশন, জেনজির যে একটা অ্যাম্বিশন আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা সাপোর্ট করার জন্য উই নিড কনক্রিট স্টেপস, আমাদের শক্ত পদক্ষেপ দরকার। অ্যাজ পলিটিক্যাল রিহেট্রিক হ্যাজ ফেইলড দেম, যেহেতু এখানে রাজনৈতিক পলিটিক্যাল যে রিহেট্রিক, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন এখানে কথা, হ্যাজ ফেইলড দেম, তাদেরকে ব্যর্থ করেছে। কাদেরকে? ওই জেনজিকে ব্যর্থ করেছে, সেখানে আমাদের একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, এটাই আর কি বলছে। এরপরে কি আছে দেখি আমরা।
অনলি উইথ দিস কমিটমেন্ট, এখানে যদি ওই কমিটমেন্টটা করতে পারি যে ওদের আশ্বস্ত করবো বা ওদের যে আশাগুলো সেগুলো পূরণ করবো, ক্যান দ্য ভিশন অ্যান্ড এনার্জি অফ দিস জেনারেশন বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ, তাহলে কি হবে, তারা একটা ভিশন স্বপ্ন দেখছে এবং এনার্জি শক্তিটা অফ দিস জেনারেশন এই জেনারেশনের বি গিভেন দ্য সাপোর্ট দে ডিজার্ভ, তাদের কি সেই সমর্থন পাওয়ার যোগ্য, হ্যাঁ, যা তাদের প্রদানে, এবং যদি তাদের এই জেনারেশনের জন্য এই সাপোর্ট দেওয়া হয় তাহলে তারা একটা ভালো এবং সুন্দর বাংলাদেশ গড়তে পারবে। তো এটাই ছিল তোমাদের। থ্যাংক ইউ অল।